নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে রবিবার উদ্বোধন হলো আমবাসায় মধুসূদন সাহা যুব আবাস। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের এই যুব আবাসটির ফিতে কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন যুব আবাসটি উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের প্রত্যেকটি জেলায় এই ধরনের যুব আবাস স্থাপন করা হবে। রাজ্যের ক্রীড়ার মান উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। রাজ্যস্তরীয় ও খেলাগুলো রাজধানীর ভিত্তিক না করে রাজ্যের প্রতিটি জেলায় নিয়ে যাওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে প্রত্যেকটি জেলাতে যুব আবাসন। 200 শয্যা বিশিষ্ট এই যুব আবাসন সংগঠনের ফলে আগামী দিনে জেলায় যে কোনো ধরনের রাজ্যস্তরীয় খেলা করানো সম্ভব হবে এবং আগামী দিনে এই আবাসের শ্রীবৃদ্ধি হবে বলে আশা ব্যক্ত করেন। আমবাসা চান্দ্রাইছড়া এলাকায় গড়ে তোলা এই মধুসূদন সাহা যুব আবাসটি নির্মাণ করতে প্রায় 10,36 লক্ষ টাকা ব্যয় করা হয়। এদিনের এই আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক। আমি নিশ্চিত যে আগামী দিনে এখানে যে খেলাধুলার পরিসরও বেড়ে যাবে বা ইউথদের যে ফেস্টিভ্যাল হয়, এখন আজকে আমরা এই যে অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে আমরা যেটাকে জানি সেই এই জায়গার মধ্যে সেটাও এখন করা যাবে এবং আমি আশা করি যে আগামী দিন এর এই যুব আবাসের যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং আমাদের যে ইচ্ছা যে আমাদের ছেলে মেয়েরা ত্রিপুরার বাইরে গিয়ে আরো যেসব মেডেল হোক বা নাম ত্রিপুরা রাজ্যের হয়ে ওরা কুড়িয়ে আনবো, সেটা আমি আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেশামুক্ত সমাজ গড়তে এবং রাজ্যের সুনাম অর্জন করতে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। তাই খেলাধুলাকে একটি ভালো স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে সরকার। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৈরি করা হয়েছে দ্বিতল ড্রেসিং রুমের উদ্বোধন করে এই কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 24,97,299 টাকা ব্যয় করে উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৈরি করা হয়েছে দ্বিতল ড্রেসিং রুম। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ টিএফএ কর্মকর্তারা। মূলত খেলোয়াড়দের সুবিধার জন্য এই ড্রেসিং রুম তৈরি করা হয়েছে। এদিন ড্রেসিং রুম উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরা ব্লু ও ত্রিপুরা হোয়াইট দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। আমরা যে আরসিসি বিল্ডিং উমাকান্ত মিনি স্টেডিয়ামে একটা ড্রেসিং রুমের জন্য অমিত দা আজকে নেই, অমিত চৌধুরী এবং পার্থদা, প্রণব দা ওনারা বলছেন যে আমাদের এটা হলে খুব ভালো হয়। তখন আমি 28 লাখ টাকা আমার এমপিলেট ফান্ড থেকে আজকে থেকে প্রায় 2 বছর আগে 2-2.5 বছর আগে সেটাকে স্যাংশন করিয়েছি। তো করার ফলে যেটা ওই বিভিন্ন টেন্ডারের কারণে এটা 24,97,299 টাকা সেটা হয়েছে। একটা দ্বিতল ভবন তৈরি হয়েছে যার মধ্যে ওয়াশরুম সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তো আমি এটার জন্য এনওসি পেতে আমাদেরকে একটু সময় লেগেছে। তো আমি খুবই আনন্দিত, যেহেতু খেলাধুলা আমরা সবাই ভালোবাসি, ফুটবল হোক, ক্রিকেট হোক, আমরা ভলিবল, কাবাডি সবকিছুই আমরা মোটামুটি খেলাধুলাকে ভালোবাসি এবং খেলাধুলা একটা মাধ্যম আমাদের স্বাস্থ্যকে ভালো রাখা এবং আমাদের মন ভালো রাখা, সমাজকে ভালো রাখা এবং আমাদের যে সংকল্প ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করা এবং ত্রিপুরাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে গেলে আমাদের যুব সমাজকে খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি ইনভলভ করে রাখতে হবে। তো সেই জন্য আজকে এই মাঠটা একটা সম্পূর্ণতা পেল যে আমাদের ভাই বোনরা, ছোট ছেলেমেয়েরা যখন খেলাধুলা করতে আসে তাদের একটা ড্রেসিং রুমের খুব দরকার, সেটা সম্পূর্ণতা আজকের আমার স্টেডিয়ামে পেয়েছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতাও জ্ঞাপন করি। আপনারা আমাকে বলেছেন থেকে সরোজদাও রয়েছেন, সরোজদারও অনেক সময় ধাক্কা দেন যে কিভাবে করা যায়। তো আমি গত কিছুদিন আগে বিবেকানন্দ ব্যায়ামাগারে গেছি, যাওয়ার পরে যে দৈন্যদশা দেখেছি, যদি আরো 6 মাস আগে
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম আসন থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বিজেপির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করবেন। রবিবার আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছানোর পর আশিস কুমার সাহাকে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক। তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের মনোনীত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গত ৬ বছরের রাজ্যের মানুষের সম্মানহানি হয়েছে, গণতন্ত্র হরণ করে ক্ষমতাসীন হয়েছে বিজেপি। তাদের বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচন মানুষের ভোটের মাধ্যমে বর্তমান সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের প্রতিফলন ঘটাবে, কারণ দেশের সংবিধান অমান্য ও বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই সরকার। মানুষের জীবন সুরক্ষিত রাখতে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সুতরাং মানুষ অভিজ্ঞতার নিরিখে ভোট দান করবে বলে অভিমত ব্যক্ত করেন কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। পরে বিমানবন্দর থেকে একটি বাইক মিছিল করে রওনা হয় কংগ্রেস নেতৃত্ব। লোকসভা নির্বাচনটা সারা দেশের সঙ্গে দেশের মানুষের জীবন সমাজ সুরক্ষিত রাখার জন্য দেশের গণতন্ত্র দেশের সংবিধানকে যারা অমান্য করে চলেছে, যারা সংবিধানকে ঘৃণা করে সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এবারের এই নির্বাচন। গত ৮ মার্চ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেছে প্রদেশ বিজেপি। আগরতলা টাউন হলে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে গোটা রাজ্যের নির্বাচনী প্রচারের সূচনা হয়। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সদর শহর জেলা বিজেপির নির্বাচনী প্রচারে আনুষ্ঠানিক সূচনা করলেন সদর শহর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দেন তিনি নিজেই। তিনি জানান, সদর জেলা বিজেপির মোট 7টি মণ্ডল রয়েছে, 75টি বক্স দেওয়া হবে 7টি মণ্ডলে। এই বক্সের মাধ্যমে জনমত সংগ্রহ করা হবে, অর্থাৎ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে ভীষণ ডকুমেন্ট তৈরি হবে সেই বিষয়ে পরামর্শ নেওয়া হবে সাধারণ মানুষের পক্ষ থেকে বলে জানান তিনি। যে আমাদের যে এলইডি ভ্যান, যে আমাদের এই প্রচারের জন্য এলইডি ভ্যান সূচনা হয়েছে। এলইডি ভ্যান আমাদের এখন পর্যন্ত 2টো এলইডি ভ্যানের সূচনা হয়েছে, যার জন্য একটা পশ্চিম আসনের জন্য এবং একটা পূর্ব আসনের জন্য সেখানে অর্পণ করা হয়েছে। আর কিছুদিনের মধ্যে আরো এলইডি ভ্যান, এই বিকশিত ভারতকে কেন্দ্র করে আরো এলইডি ভ্যান প্রচারের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মোদিজির যে কার্যক্রম, মোদিজি দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, মোদিজির বিকশিত ভারত সম্পর্কে সেখানে ভিজুয়ালি তুলে ধরা হবে। সেই এলইডি ভ্যানগুলি বিভিন্ন জায়গার মধ্যে সাধারণ জনগণের সামনে সেইগুলি উপস্থাপন করা হবে এবং আমরা বিভিন্ন জায়গায় এই কার্যক্রমকে কেন্দ্র করে শিল্পপতি, স্টার্টআপ প্রতিষ্ঠা, জাতীয় পুরস্কার বিজয়ী। শনিবার রাতে 1:45 নাগাদ শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ঘটনা উদয়পুর গদা চৌমোহনী এলাকায়। ঘটনার খবর পেয়ে 3টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, না হলে আরো বিপজ্জনক অবস্থা হতো বলে জানা যায়। আরো জানা যায়, ঘটনার 4 থেকে 5 লক্ষ টাকা জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তাদের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনিক ক্ষতিপূরণের দাবি করছে। তারা জানান, এলাকায় যে দোকানগুলি পুড়ে গেছে সেগুলি ছিল রিকশার ব্যাটারির দোকান, চায়ের দোকান, ছবি তোলার দোকান এবং খাবারের দোকান। আরো জানা যায়, 2টি রিকশাও পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এখানে মোটামুটি 5টা দোকান সম্পূর্ণভাবে একদম পড়ে গেছে। কি প্রচুর দোকান ক্ষতি হয়েছে। কি কি দোকান ছিল এখানে? একটা দোকান আসলে সন্তোষ সূত্রধরে, তাই একটা ছিল চার দোকান, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা ঠান্ডা ব্যস্ত। আরেকজন আসলে প্রদীপের দোকান, একটা আমরা যে রিক্সা চালাই, যে রিক্সা ব্যাটারি রিক্সার দোকানটি, রিক্সা আসলো 2-3টা, সাইকেল আসলো, ব্যাটারি আসলো অনেকগুলি। আর একটা আসলে ফটোশুটের দোকান, লিটনের দোকান। প্লাস তারপর আরো 2টা দোকান ছিল বিজনদার, ওইটাও 4 দোকান, প্লাস সেখানে গোস থাকতো, আর একটা বয়লার দোকান আছে। প্রায় 5 কোটি টাকা নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ 3 জন গ্রেপ্তার। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাগবাসা থানার পুলিশ।
বাগবাসা থানার পুলিশের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে আসাম থেকে একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি রাজ্যে আসছে। সে গোপন সূত্রের উপর ভিত্তি করে বাগবাসা থানার ওসি গাড়িটিকে আটক করে। গাড়ির মধ্যে ৩ জন ছিল। তারা হলেন আব্দুল মোতা, বাড়ি আসামের করিমগঞ্জ জেলার রানীগ্রামে, বোরহান উদ্দিন, বাড়ি আসামের করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে এবং জনাব আলী, উনার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার রানীগ্রামে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের সাথে মাদক নেশা জাতীয় দ্রব্য রয়েছে বলে স্বীকার করে। তাদের কাছে মোট ৫৫,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ট্যাবলেটগুলি একবার সেবন করলে ৩ দিন পর্যন্ত নেশা থাকে বলে জানান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এই ট্যাবলেটগুলি ব্যবহার করে অসামাজিক কাজ করা হয় বলে জানা যায়। মায়ানমার থেকে ট্যাবলেটগুলি আসে এবং এগুলো কালো বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে পুলিশ সুপার জানান। যে একটা নতুন বোলেরো গাড়ি, যেটার মধ্যে এখনো নাম্বার পড়েনি, আসামের দিক থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য আসছে। এই খবরের উপর ভিত্তি করে ওসি বাগবাসা আউটপোস্ট গাড়িটাকে ডিটেইন করেছে। গাড়ির মধ্যে 3 জন প্যাসেঞ্জার ছিলেন, ড্রাইভার সহকারে। তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে। তো অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট 2 জন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে। যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট। এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক, ভীষণ মারাত্মক মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে 3 দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। টোটাল মাল পাওয়া গেছে 55,000। ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না, এই মালগুলি মায়ানমারে তৈরি হয়। দাম হবে প্রায় 5 কোটি টাকার মতো। ধৃতদের বাগবাসা থানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি। বিধায়ক বিরজিৎ সিনহার আহ্বানে কমিউনিটি ডেভেলপমেন্ট কাউন্সিলের দাবিতে আগরতলা যক্ষা নিবারণী হলে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত বিধায়ক বিরজিৎ সিনহা বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য। রাজ্যের প্রকৃত উন্নয়ন হচ্ছে না। প্রতি বছর কেন্দ্র থেকে যে অর্থ রাজ্যের উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে সেগুলি ব্যয় করতে পারছে না রাজ্য সরকার। এভাবে চলতে থাকলে আগামী দিন প্ল্যানিং কমিশন টাকা দেবে না। বিরজিৎ সিনহা আরো বলেন, সরকার চাইলে 1000 কোটি টাকা এভাবে ফিরিয়ে না দিয়ে জনগণের উন্নয়নের স্বার্থে ব্যয় করতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণের স্বার্থে রাজ্যের 8টি জেলাতে কমিউনিটি ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করার জন্য আন্দোলন সংগঠিত করা হবে। মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে দাবি জানানো হবে ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করে রাজ্যের প্রকৃত উন্নয়ন করার জন্য। ডেভেলপমেন্ট কাউন্সিল কনস্টিটিউটেড বাই দ্য গভর্নর অফ আসাম, এটার মধ্যে বরাক ভ্যালি হিল ডেভেলপমেন্ট কাউন্সিল, সানারিয়া কাছারি ডেভেলপমেন্ট, এইভাবে ব্রাহ্মণ ডেভেলপমেন্ট কাউন্সিল, ব্রাহ্মণ ডেভেলপমেন্ট কাউন্সিল করেছে এবং আসামে খুব ফলপ্রসূ হয়েছে। এই যে আমি কি বলেছি, সরকারি টাকাটা যাতে মানুষের হাতে পৌঁছে যায় ডেভেলপমেন্ট। সরকার তো ডেভেলপ চায়। আমি অনুরোধ করব, আমরা আজকে একটা সিদ্ধান্ত নিব, একটা সময়ে ডেট ঠিক করে মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিরাট মিছিল করে আমরা ডেপুটেশন দেব। মুখ্যমন্ত্রীকে বলবো ডেভেলপমেন্ট কাউন্সিল করুন, রিয়ার ডেভেলপমেন্ট কাউন্সিল। আপনার দলেরই একজন এমএলএ কে চেয়ারম্যান বানান, আমাদের আপত্তি নেই। ত্রিপুরা ডেভেলপমেন্ট আপনার দলেরই একজন এমএলএ হোক আর লিডার বানান, এটার মধ্যে আমাদের কোনো বাধা নেই। কথা হলো ডেভেলপমেন্ট কাউন্সিল করে কিরকম করতে হয়, যেমন রবিবার সকাল 9:30 নাগাদ ধর্মনগর স্থিত মিশন টিলা এলাকায় 132 কেভি সাব স্টেশনে একটি বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ধর্মনগর অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিদ্যুৎ কর্মীরা জানান, সাব স্টেশনের সিটি বিস্ফোরণের পর তেল ছিটিয়ে পড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে। সিনিয়র ম্যানেজার মিশন টিলা সাব স্টেশন। স্যার, এখানে একটা ফায়ার কল ছিল সকালবেলা, কি হয়েছে? আমরা তো বন্ধের দিন অফিসে ছিলাম না, সকালে খবর হইলাম হঠাৎ করে যে আগুন লাগছে।
আসার পর দেখলাম যে এখানে সিটি বাস্ট হয়েছে। সিটি বাস্টে খুব সহজ দিকে ইনভেস্টিগেশন এখনো করতেছি আমরা। মনে হচ্ছে সিটি বাস্টে তেলটা ছিটকে পড়ে গেছে চারিদিকে। পুরনো ব্রেকার ফ্রেকার যেগুলি আছে এগুলি তো সহজ দাহ্য জিনিসপত্র আছে ভিতরে, তার আছে, এগুলিতে আগুন টাগুন হতে হয়। ফায়ার সার্ভিস খুব তাড়াতাড়ি আইছে এবং এলাকার বিধায়ক মাননীয় যাদবলাল নাথ মহোদয় খুব তাড়াতাড়ি আইছেন, খুব সহযোগিতা করছেন। এখন দেখতেছি আমরা এই সেটটা কাটটা বাকি শর্টটা চালু করার চেষ্টা করছি। তারপরে ধীরে ধীরে বাইরে করুন কি সমস্যা হয়েছিল। তো আমরা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে স্যার? ক্ষয়ক্ষতিটা এই মুহূর্তে করা যায় না, কি জ্বলছে মাত্র তো ঢুকছি আমরা 10 মিনিট হয়েছে। পুরো আগে তেলটা বন্ধ করতে হবে, তারপরে দীক্ষা, তারপর হিসাব করে বোঝালাম। তো শহরের লাইন মোটামুটি কটা অবধি? শহরের লাইন চালু হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। রবিবার সকাল 10টায় ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফটের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়া উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, সমাজসেবী অমিত দত্ত, কাজল দাস এবং কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতিষ্ঠাতা সদস্য পরেশ চন্দ্র নাথ। অনুষ্ঠানে 3 শতাধিক প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। আমার চেয়ারম্যান যেটা বলেছে আমি একটু সামান্য ব্যাখ্যা করি। আমাদের দেশ কোনটা? বাচ্চা শিশু বলে দিল, কেউ বললেন না। আমি আবার জিজ্ঞেস করি, আমাদের দেশ কোনটা? ভারতবর্ষ। ভারতবর্ষ আমাদের কি? এই দেশকে আমরা কি বলি? এর নাম, আমাদের দেশের নাম ভারতবর্ষ। আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি। মায়েদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে, বোনদেরকে বলছি আমাদের মাতৃভূমি। রবিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 44 নম্বর বুথ এলাকায় স্থানীয় বিধায়ক তথা মুখ্য সচেতক কল্যাণী রায়ের উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচি সংগঠিত হয়। কল্যাণী রায় দাবি করেন, গত 17 ও 18 ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপির সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাভার্থীদের সাথে কথা বলেন। তারপর প্রধানমন্ত্রীর নির্দেশে আজকের এই কর্মসূচি বলে জানান কল্যাণী রায়। গত 17-18 ফেব্রুয়ারি দিল্লিতে আমাদের সাংগঠনিক বৈঠক ছিল। সেখানে মোদিজিও অংশগ্রহণ করেছিলেন সেই সভায়। মোদিজি আমাদের ভারতবর্ষের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাড়িতে যেন আমরা যাই, এবং মোদিজি তাদেরকে প্রণাম জানিয়েছেন, নমস্কার জানিয়েছেন। এই বার্তাটা যেন আমরা মোদিজি প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাড়িতে পৌঁছে দিই। তাই আজকে আমরা সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা দায়িত্ব পেয়ে আমরা প্রত্যেকটি বুথে আমরা জনসম্পর্ক করছি, লাভার্থীর সঙ্গে সম্পর্ক করছি। বাইক দিয়ে গাঁজা পাচারের সময় আটক 2 যুবক। অভিযুক্ত দুজনকে কদমতলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে ধর্মনগর মহকুমা অন্তর্গত কদমতলা থানা এলাকার লালছড়ায় যুবক বাইক নিয়ে দ্রুত গতিতে গাঁজা পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পুলিশ তাদের আটক করে তল্লাশি চালিয়ে 11 কেজি শুকনো গাঁজা আটক করে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে। ধৃতদের নাম জুনেদ আহমেদ এবং জয়বুল হক। তো ধর্মনগরের দিক থেকে কদমতলা ছিল একটা বাইক, তো যার নাম্বার TR05D 7858 সুপার স্প্লেন্ডার। বাইকে 2 জন ছিল। তো তারা খুবই দ্রুত গতিতে আসছিল। এই দ্রুত গতিতে আসতে দেখে তাদেরকে সাইন দেয়, কিন্তু তারা থামেনি। তখন সাংমা তাদেরকে চেস করে, ডিটেন করে এবং তাদেরকে চেক করে তাদের কাছ থেকে 4টা প্যাকেট পাওয়া যায়, যার মধ্যে গাঁজা থাকে, ড্রাই গাঁজা সাসপেক্টেড। ওই আমরা একটা কেস নিচ্ছি, তাদেরকে ডিটেন করেছি এবং কালকে ফরওয়ার্ড করা হবে কোর্টে। রবিবার দি অল ত্রিপুরা বুক সেলস অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মুক্তধারা অডিটোরিয়ামে হয় এই বিশেষ সাধারণ সভাটি। প্রদীপ প্রজ্বলন করে এই বিশেষ সাধারণ সভার উদ্বোধন করেন সংগঠনের সম্পাদক উত্তম চক্রবর্তী সহ অন্যান্যরা। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিগত 5 থেকে 6 বছর ধরে রাজ্যের পুস্তক ব্যবসায়ীদের দৈন্য দশা চলছে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বইগুলো বিদ্যালয়ে
কর্তৃপক্ষের দ্বারা নগদ টাকার বিনিময়ে বিক্রি করা হতো। এতে পুস্তক ব্যবসায়ীরা মুখ থুবড়ে পড়েছিল। একইভাবে রাজ্যে ছাত্রছাত্রী ও অভিভাবকদের এতগুলি বই একসাথে সংগ্রহ করা কষ্টকর হয়ে পড়েছিল। তারপর বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শিক্ষা ও দফতরের দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে পুস্তক ব্যবসায়ীদের আলোচনার সুযোগ দেন। পুস্তক ব্যবসায়ীদের দাবি অনুযায়ী সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরবর্তী সময় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বইগুলো যাতে সারা রাজ্যে বাজারজাত করা যায় তার জন্য দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে সুযোগ দিয়েছেন। এর জন্য মুখ্যমন্ত্রী এবং এসিআরটি অধিকর্তাকে ধন্যবাদ জানান দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আগামী দিনে রাজ্য সরকারের বই বিক্রি যে গুরু দায়িত্ব দিয়েছে তা পালন করতে পারে সেদিকে গুরুত্ব দেবে বলে জানান তারা। আমরা জানি বিগত 5-6 বছর যাবৎ রাজ্যের পুস্তক ব্যবসায়ীদের দৈন্যদশা চলছে। রাজ্যের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী বইগুলো রাজ্য সরকারের বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে নগদ টাকার বিনিময়ে বিক্রি করা হতো। এতে পুস্তক ব্যবসায়ীরা যেমন মুখ থুবড়ে পড়েছিল, তেমনি ছাত্র শিক্ষক অভিভাবকদের পক্ষ একসঙ্গে এতগুলো বই সংগ্রহ করা তাদের পক্ষে কষ্টদায়ক ছিল। এই নিয়ে আমাদের দাবি ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী আসার পরে আমরা ওনার কাছে আলোচনার সুযোগ চাই। তিনি আমাদের আলোচনার সুযোগ দেন এবং আলোচনার ক্রমে তিনি আমাদের সহমত আমাদের দুঃখ। রাজধানী ভগৎ সিং যুব আবাসে টিএসসিএসিএল এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যুৎ নিগমের কর্মীরা। আয়োজকদের বক্তব্য, সমাজের প্রতি এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যেক কর্মীর সমাজের প্রতি সংবেদনশীল হওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে সমাজ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। जिस तरह से आज यहाँ पर जो प्रेजेंटेशन दिया गया, वीडियो दिखाया गया और बाकी चीजें बताई गई, उससे एक और स्वरूप हमारे विभाग का और हमारे ऑर्गेनाइजेशन का पता चलता है। इसके लिए मैं आप सभी का आभारी हूँ और आप सभी का अभिनंदन करता हूँ। और ये भी दिखाता है कि हम लोग के अपने विभिन्न इश्यूज हो सकते हैं। हम लोग कई बार इस तरह के संगठनों में एक साथ आते हैं, लेकिन सबसे महत्वपूर्ण हम ये सुनिश्चित करते हैं कि हमारा जो समाज के प्रति दायित्व है, उस दायित्व के प्रति हम कितने संजीदा हैं, कितने हम संवेदनशील हैं। और ये आप सबके इस आपकी जो भी कैपेसिटी है उसके हिसाब से आपने एक प्रयास किया है और मुझे काफी मुझे आज फख्र महसूस हो रहा है। और मैं उम्मीद करता हूँ ये जो आपकी गतिविधियां हैं, कार्यकलाप हैं, वो आगे और भी भविष्य में और भी आगे बढ़ेगी। एक ही बात मैं और भी बात करना चाहूंगा कि आप लोगों ने हमेशा जो आज बात रखी गई, हम लोग এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।